সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের 22তম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা নয়, তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে অবসর গ্রহণ করেছেন। এখন বাংলাদেশে এর আগেও অনেক প্রেসিডেন্ট অবসর গ্রহণ করেছেন, পদত্যাগ করেছেন, ভবিষ্যতেও পদত্যাগ করবেন। এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু এই স্বাভাবিক ঘটনার পেছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে? তিনি কেন 24 আগস্ট মাসে যখন এই জঙ্গিরা তার বাড়ি 3 বার অর্থাৎ প্রেসিডেন্ট প্রাসাদটি 3 বার আক্রমণ করল, আজকের এনসিপি এবং ডক্টর ইউনূসের পালা কুত্তারা যখন গেউ গেউ করে বঙ্গভবন আক্রমণ করেছিল, প্রেসিডেন্ট প্রাসাদটি যখন আক্রমণ করেছিল, তখন তিনি পদত্যাগ না করে এই সুসময় বলতে যখন একটি সরকার আছে, যেই সরকারটি নির্বাচিত হয়ে এসছে, আমরা জানি সেই নির্বাচনটি একটি মেকানিজমের নির্বাচন, তবু তো একটা নির্বাচনের মাধ্যমে এসছেন। সুতরাং সেই সময়ে তাকে কেন পদত্যাগ করতে হচ্ছে? বিষয়টা ক্লিয়ার। এখন এই পদত্যাগের পিছনে মূল কারণটা হচ্ছে, আজকে নয়, তিনি যখন লন্ডনে এসছিলেন স্বাস্থ্য পরীক্ষা করতে, তার আগেই কিন্তু তার কাছ থেকে পদত্যাগপত্রটি স্বাক্ষর করে রাখা হয়েছে। তাকে বলা হয়েছে যে আপনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন আপনাকে দিয়ে সেই পদত্যাগপত্রটি ঘোষণা করাবো। এর কারণটা কি? কারণটা হচ্ছে, বিএনপি কিন্তু প্রথম দিনে প্রেসিডেন্টকে বিদায় করে দিতে পারতেন, তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই ক্ষমতা আছে। আর বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা থাকলে কোনো কারণ লাগে না, সংসদে থাকলে, পার্লামেন্টে থাকলে জোর করেও করানো যায়। জিয়াউর রহমান করিয়েছেন জোর করে, এবং এরশাদ করিয়েছেন জোর করে, এবং আজকেও হচ্ছে জোর করে। তো এই জোর করে হওয়া এবং করা, এটা একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশে, যদিও সভ্য রাষ্ট্রের জন্য এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তারেক রহমান সাহেব কেন এই কাজটি করলেন? এর মূল কারণ হচ্ছে দুটি। প্রথমে তিনি তার পদত্যাগপত্রটি নিয়ে রেখেছেন যে তিনি আসলে নির্ধারিত কোনো ব্যক্তিকে এই পদে দিবেন সেটা ঠিক করতে পারছিলেন না। এক, কারণ বড় বড় নেতারা রয়েছে, আবার দলের বাইরে থেকেও প্রেশার আছে, আমেরিকার প্রেশার আছে, জামাতের প্রেশার আছে। এত প্রেশার তারেক রহমান সাহেব নিতে পারছিলেন না, যার জন্য তিনি ডিসাইডেড ছিলেন না। এক, দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তিনি ডিসেম্বরের মধ্যে এসছেন, বাংলাদেশে আসবেন, তখন তারেক রহমান দেখলেন যে যদি পার্লামেন্ট না থাকে, সরকার না থাকে, কোনো কিছু হয়ও, তারপরেও কিন্তু রাষ্ট্র কিন্তু তার স্বাভাবিক অবস্থায়, ফাংশনিং অবস্থায় থাকতে গেলে এই রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটি থাকবে। কারণ রাষ্ট্রপতিকে উৎখাত করা, রাষ্ট্রপতিকে বহিষ্কার করা বা রাষ্ট্রপতিকে তার পদ থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা একমাত্র শক্তিশালী পার্লামেন্টারি পার্টি ছাড়া আর কারো নেই। যেমন দেখলেন না, ওই যে 24 জঙ্গি, জুলাই জঙ্গিরা, এই ডক্টর ইউনূস সহ, আমেরিকা সহ বহু চেষ্টা করেও তাকে নামাতে পারেনি। তখন এই তারেক রহমান সাহেব বুঝলেন যে শেখ হাসিনা যদি আসে, আওয়ামী লীগের কর্মীরা যদি মাঠে নামে, তিনি যদি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই, তাহলে ইউনূসও অবৈধ হয়ে যায়, নির্বাচনও অবৈধ হয়ে যায়, এবং সংসদও অবৈধ হয়ে যায়। সেই জন্য তারেক রহমান সাপ মেরে লাঠি ভাঙতে চান না। সাপ মারবেন কিন্তু লাঠি ভাঙবেন না। সেই জন্য তিনি চেষ্টা করলেন যে আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্টকে বাদ দিয়ে আমি আমার মনোনীত একজন পুতুল প্রেসিডেন্টকে ক্ষমতায় বসাবো। তো পুতুল প্রধানমন্ত্রী তো ইয়াজউদ্দিনকেও তিনি বসিয়েছিলেন। ইয়াজউদ্দিন কিন্তু তার দলকে তাকে বাঁচাতে পারেনি। আর্মিদের আঘাতে তার কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল বলে আমরা শুনেছি। তখন কিন্তু ইয়াজউদ্দিনে প্রেসিডেন্ট ছিলেন। মানুষ ইতিহাস থেকে শেখে না। আপনারা খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বাইরে থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন, যেখানে দলে হয়তো অনেক ত্যাগী
আশা করে এরকম লোকও ছিল যাদেরকে বসানো যেত, তিনি সেটা করেননি। কিন্তু আলটিমেটলি তাকেও কিন্তু এই প্রেসিডেন্ট কোনোভাবেই রক্ষা করতে পারেনি। তার মানে আপনি যদি একটা সিস্টেমকে শ্রদ্ধা করেন সেটাতে কোনো ক্ষতি নেই। আপনারা জানেন যে ইন্ডিয়াতে প্রণব মুখার্জি যখন প্রেসিডেন্ট তখন কংগ্রেস সরকার তাকে নির্বাচিত করেছিল, এবং কংগ্রেস সরকার ক্ষমতার থেকে চলে যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসলেও প্রায় 2 বছরের মতো সময় ধরে বিজেপি কিন্তু এই মনমোহন সরকারের পরবর্তীতে যে সরকারটা আসলো, মোদির গভর্নমেন্ট কিন্তু এই প্রণব মুখার্জিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বাইর করে দেননি। কেননা তারা জানেন তাদের দেশে গণতন্ত্র কাজ করে, প্রতিষ্ঠানের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা নিজের প্রয়োজনীয়, দলের প্রয়োজনীয় এবং রাষ্ট্রের প্রয়োজনীয় দরকার। বিএনপির ইতিহাস যদি দেখেন, ইয়াজউদ্দিনকে কি ন্যাক্কারজনকভাবে, ইয়াজউদ্দিন নয়, বদরুদ্দোজা চৌধুরী, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরীকে এক নিমেষে অপমান করে বঙ্গভবন থেকে, প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কাউকে এই অপমানজনকভাবে বঙ্গভবন থেকে কখনো বাইর করে দেননি। তো এই জন্য বলছি যে বাংলাদেশে তারেক রহমান বুঝতে পেরেছেন যে তার দলের ভবিষ্যতে সামনের দিকে খুব খারাপ দিন এসছে, তাই প্রাসাদে একজন তার বিশ্বস্ত লোক বসাতে চাচ্ছেন। কিন্তু এই বিশ্বস্ত লোক তাকে রক্ষা করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, শাহাবুদ্দিন চুপ্পু যখন আগস্ট গেল 24-এর, তখন পদত্যাগ করলেন না, তখন থাকতে পারলেন, এখন পাচ্ছেন না কেন? তখন তাকে আর্মিরা রক্ষা করেছে, অর্থাৎ আর্মিদের একটা আপার হ্যান্ড ছিল, যার কারণে আর্মিরা মনে করেছে যদি প্রেসিডেন্ট না থাকে তাইলে আর্মিরও চেইন অফ কমান্ড আর থাকে না। সেই জন্য ততদিন পর্যন্ত প্রয়োজন ছিল বলেই শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন। কিন্তু এখন আর সেই প্রয়োজন নেই, সেই জন্য এখন আর শাহাবুদ্দিন চুপ্পুকে থাকতে হচ্ছে না। আপনারা জানেন, আজকে দেখেছেন মঞ্চস্থ হয়েছে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আজকে কালকে বা গতকাল নয়, অনেক আগ থেকেই এটা নেওয়া হয়েছে। আর নেওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ একটা দল যখন ক্ষমতায় আসে তার আদর্শ উদ্দেশ্য মোতাবেক তিনি কিন্তু চাইলে একজনকে নির্বাচন করতে যেহেতু পারেন, তারা সেটা করবেন। তবে দোয়া করেন বাংলাদেশে যেন কোনো রাজাকার প্রেসিডেন্ট যেন না বসে, কারণ বিএনপির এর আগের নজির হচ্ছে আব্দুর রহমান বিশ্বাসের মতো শান্তি কমিটিকেও তারা বাংলাদেশের প্রেসিডেন্টের প্রাসাদে বসিয়েছেন। শাহ আজিজুর রহমানের মতো স্বীকৃত রাজাকার এবং স্বাধীনতা বিরোধীকেও প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমরা চাই আজকের দিনে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের, বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, আমরা চাই একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, একজন মুক্তিযোদ্ধা এই সম্মানিত পদটিতে যেন বসে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, রাজনীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের যে অধিকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের যে ন্যূনতম অধিকার, সেই অধিকারটি বাংলাদেশে এখন নেই। আপনারা দেখেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা সৎ লোকের শাসন, আল্লাহর আইন কায়েম করতে চায়, তারা এমন সৎ লোক আমাদেরকে দিচ্ছে যারা বিভিন্ন জায়গায় হোটেলে পতিতা নিয়ে ধরা পড়ছে। এই হলো সৎ লোকের মডেল। বাংলাদেশে যতগুলা দর্শন, যতগুলা বালাৎকার এবং এই সেক্সুয়াল অফেন্স ঘটতেছে বিভিন্ন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় এবং এতিমখানায়, এদের সবার সাথে সরাসরিভাবে জামাতে ইসলাম নামে এই পার্টি জড়িত। আপনারা জানেন, বিখ্যাত মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, যিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তীতে ন্যাব বাসানী করে তিনি আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহর ইসলাম আর শয়তানের ইসলামের পার্থক্য হলো, ইসলাম হলো আল্লাহর আর জামাতে ইসলাম হলো শয়তানের। কারণ পৃথিবীতে তারা অপকর্ম করবে, সেই অপকর্মকে জাস্টিফাই করার জন্য একজন সাহাবীকে খুঁজবে। আপনারা দেখলেন সেদিন এই যে গাজী নজরুল ইসলাম অপকর্ম করে ধরা পড়ল, আর সারা বাংলাদেশে তাদের এই যে বট বাহিনী, যেই সব কুত্তা বাহিনী তারা তৈরি করেছে, বট বাহিনী,
তারা শুধু গালিগালাজের মধ্যে থাকে। আমি তো বহুদিন থেকে ভিডিও করি, আমার ভিডিওর নিচে যখন কমেন্টগুলা পড়ি তখন বুঝি কোন রুচির, কোন চিন্তার, কোন চেতনার মানুষকে তারা বট বাহিনী হিসেবে তৈরি করেছে। আশ্বিন কার্তিক মাসে পাগলা কুত্তা যেভাবে কামড়ায়, এই বট বাহিনী কিন্তু মানুষকে সেইভাবে কামড়ায়। দেখবেন আপনার মা মাসি ধরে গালি দিবে, আপনাকে গালি দিবে, আপনার 14 পুরুষকে গালি দিবে। এরাই হচ্ছে জামাতে ইসলামী, এরাই হচ্ছে শিবির, এরাই হচ্ছে আগামী দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। তাহলে বলৎকারের লাইসেন্স দিবে, মাদ্রাসাগুলোকে প্রস্টিটিউশন ঘোষণা করা হবে, মসজিদগুলোর পবিত্রতা নিয়েও কিন্তু কোশ্চেন চলে আসবে। তাই আসুন এদের এই চেষ্টাকে নস্যাৎ করি। তারেক রহমান গণতন্ত্রের নাম করে যে ক্ষমতার মসনদে বসছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার কাজ তার হাত দিয়েই হয়েছে পার্লামেন্টে, এবং বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে প্রতিনিয়ত গুম করা হচ্ছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতারা জেলখানায় বারের পিছনে নিহত হচ্ছেন, শহীদ হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করি। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আমরা বেগবান আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার যে পথ, সেটাকে সুগম করি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।